আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম। আমি গুম হয়েছিলাম 2018 সালে। তো আমি নিজে গুম কমিশনে এই বিষয়ে কোনো অভিযোগ করিনি। আমি গুম হয়েছিলাম এর পরবর্তীতে 2020 সালে, তাই না? আমি এবং ক্যামেরার পিছনে আমার ছোট ভাই, আমার ভাই সহযোদ্ধা সজল আছে। আমরা একসাথে 2020 সালে ডিজিএফআইআর হই। প্রথমে ওকে, তারপর ওকে সাথে আমাকে আটক করে। ওর হাতে ক্যামেরা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা দুইজনই গুমের সাক্ষী। আচ্ছা, এরপরে আবার আমরা ডিজিএফআইআর হই 22 জুলাই 2024 সালে, তাই না? 22 জুলাই। এবং আমাদেরকে উঠায় নিয়ে যাওয়ার ঘটনা, কোনো ফুটেজ নাই, কোনো ছবি নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে আমরা গুম হওয়ার কয়েকদিন পরে আমাদেরকে র্যাবের মিডিয়া সেন্টারে তোলে। তো 3 বার গুম হয়েছি। আমি গুম কমিশনে কেন অভিযোগ করিনি? র্যাবের যে ডিজি আমাকে মারতে মারতে আমার এদের দাঁতটা ভেঙে ফেলছে না। আমি বিশ্বাস করি যে ওর কিছু হবে না, এই সরকার ওর বিচার করবে না। এই সরকার, ডক্টর ইউনূস সরকার আমার গুমের বিচার করার সক্ষমতা রাখে না এবং ইচ্ছা রাখে না। এই জন্য আমি গুম কমিশনে কোনো অভিযোগ করিনি। এবং শুধু আমি না, বাংলাদেশের যত মানুষ মারা গেছে এই 24-এর গণ অভ্যুত্থানে, ডক্টর ইউনূস তার কারো বিচার করবে। এর জন্য দীপু মনির ফাঁসি দেবে, এর জন্য বাকের ভাইয়ের ফাঁসি দেবে, তারপরে ব্যারিস্টার সুমনের ফাঁসি দেবে, এইটাও আমি কখনোই বিশ্বাস করি না। ডক্টর ইউনূস এই ধরনের কোনো মন মানসিকতাই রাখে না, এটা আমি মনে করি। এটা আমি 8 আগস্ট গণ অভ্যুত্থানের পরে যেদিন দায়িত্ব নেয় সেই সময় বলেছিলাম আমি তাকে বিশ্বাস করি না, সে এই বিচারগুলো করবে। ঠিক আছে, কারণ আমার কাছে কিছু বার্তা ছিল যে উনি কিভাবে এখানে আসছেন, 24-এর গণ অভ্যুত্থানে অংশ না নিয়েও উনি কিভাবে এই গণ অভ্যুত্থানের মালিক হয়ে গেলেন, এবং মালিক হয়ে উনি কিভাবে কৌশলে কৌশলে বিভিন্ন জনকে মাস্টার মাইন্ড বললেন, যাদের ন্যূনতম ভূমিকা ছিল না আমাদের গণ অভ্যুত্থানে। সেই মাস্টার মাইন্ড বানায়ে আমাদেরকে ভাগ করে ফেলেন। গণ অভ্যুত্থানকে প্রথম ভাগ করেছে ডক্টর ইউনূস, প্রথম ভাগ করেছে উনি। কিছু ছেলেপেকে যারা বাম সংগঠন করে, আমেরিকার পৃষ্ঠপোষকতায় এদেরকে নায়ক বানিয়ে, আমরা যারা গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত আমাদেরকে পিছনে ঠেলে দিয়ে উনি গণ অভ্যুত্থানের একটা নকল নায়ক বানিয়ে দিয়ে তাদেরকে নিয়ে রাজত্ব বানাই ফেললেন। এবং যারা এই গণ অভ্যুত্থানে আপনার হয়নি। ফোন বাজতেছে নাকি? আমার না, ওদিকে আরো ফোন বাজে। হ্যাঁ, এটা ফোনটা সাইলেন্ট করেন তো। আচ্ছা, কানের মধ্যে ফোন বাজতেছে, সেটা পেইন আসতেছে। আচ্ছা, ঠিক আছে। তো নকল নায়ক বানিয়ে আমাদেরকে ভাগ করলো। এরপর সেই নকল নায়ক কি করতেছে, যে জামাতকে আবারও ক্ষমা চাইতে হবে, এইভাবে একটা একটা করে সবাইকে ল্যাং মেরে শোয়াই দিচ্ছে, একটা একটা করে। কখনো জামাতকে শোয়াই দিচ্ছে, কখনো বিএনপিকে শোয়াই দিচ্ছে। শোয়াই দিয়ে তারাই একমাত্র সঠিক সত্তা এটা প্রমাণ করার চেষ্টা করছে। এই তো এইভাবে জুলাই গণ অভ্যুত্থানে ঐক্যটা বিকেন্দ্রীকরণ করলো, ঐক্যটা নষ্ট করে ফেললো। হ্যাঁ, ঐক্য নষ্টের অনেকগুলো কারণ যদি বলেন তাহলে এই কারণটাকে 1 নম্বরে বলতে হবে। এবার আসি যে সালাউদ্দিন ভাইয়ের বিষয়ে। যে সালাউদ্দিন ভাই গুম কমিশনে আবেদন করেননি, ইলিয়াস ভাই এটা বলেছেন যে বিএনপি নেতা সালাউদ্দিন কোথায় গুম হয়েছিলেন, কিভাবে ভারতে গেলেন, গুমের বিষয়ে এখন পর্যন্ত তিনি গুম কমিশন কোনো থানায় মামলা বা আইনি পদক্ষেপ নিলেন না কেন, আমরা জানতে চাই। এটা উনি লিখছেন। এটা লিখার পাশাপাশি উনি লিখেছিলেন যে সালাউদ্দিন সাহেব রয়ের এজেন্ট, ভারতের দালাল, এই বিষয়ে। ইলিয়াস ভাইয়ের এই কথাটিকে জামাত শিবিরের ভাইয়েরা খুবই খুশি মনে নিয়েছেন, কারণ বিএনপির একটা আইকনকে ভারতের দালাল বানানো হয়েছে। তারা স্বভাবতই খুব খুশি। আমি আজকে বলছি জামাতের ভাইদেরকে যে যেদিন তাহের ভাইকে রয়ের এজেন্ট বলা হলো, জামাত ইসলামের তাহের ভাইকে রয়ের এজেন্ট বলা হলো, তাই না? ইলিয়াস ভাই বলছে বা পিনাকি দাদা বলছে বা তারা বলতেছে যে জামাত ইসলামের নায়েবে আমির তাহের ভাই হলো রয়ের এজেন্ট। জামাত ইসলামের তাহের ভাই খুব সুন্দরভাবে মার্জিতভাবে উত্তর দিয়েছেন যে আপনারা ইউটিউবিং করেন,
ভিডিও বানান, এভাবে একজন মানুষকে নিয়ে সরাসরি রয়ের এজেন্ট বানায় দিচ্ছেন। আমরা তো সমাজে রাজনীতি করি, আমাদের চলতে হয়, আমরা এখন কোথায় মুখ দেখাবো? তো জামাত ইসলামের ভাইদেরকে বলবো তখন কেমন লেগেছিল? ঠিক আছে, তো সালাউদ্দিন ভাইকে রয়ের এজেন্ট বানায় দেওয়া হলো, তাই তো? আচ্ছা, সালাউদ্দিন ভাইয়ের বিষয়ে আমি একটু কথা বলি। সালাউদ্দিন ভাই যদি রয়ের এজেন্ট হয়, ঠিক আছে, ওনার সাথে আমার অনেক কার্যক্রম ছিল। আমার না, শুধু 2018 সালে যে আন্দোলনটা হয়, এই আন্দোলনের পরে আমরা কি খাবো, মানে আমাদেরকে কেউ না যোগাযোগ করতেছিল না ভয়েতে। ফ্যামিলি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে যে আমরা কেন আন্দোলন সংগ্রাম করি। বন্ধু বান্ধব সবাই আমাদেরকে বয়কট করছে, যে আমরা একটা আতঙ্ক, অ্যাটম বোমের মতো, আমাদের সাথে যোগাযোগ করলেই তারা ধ্বংস হয়ে যাবে। এইরকম একটা বিবেচনা থেকে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই, বাবা 1 পয়সা দিবে না, মা 1 পয়সা দিবে না, যা আন্দোলন করে খা। এইরকম একটা পরিস্থিতিতে 2018 সালে আন্দোলনের উদ্যোক্তা ছিলাম আমি। হ্যাঁ, এই আন্দোলনের উদ্যোগ আমি নিয়েছিলাম। আমি নিয়ে সেখানে পাবলিক লাইব্রেরিতে ছেলেপেলেকে একত্রিত করি। প্রথম আন্দোলনে রাশেদ খান, নুরুল হক, তাদেরকে কাউকে চিনতাম না। প্রথম দিন যেদিন, মামুনকেও চিনতাম না। ওই দিন আহ্বায়ক করি হলো রাজু সাহেবকে। ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী করা হয় হলো 17 ফেব্রুয়ারি। আসলে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছিলাম আমি 14 ফেব্রুয়ারিতে। পাবলিক লাইব্রেরির সামনে ঘোষণা দেওয়া হয়, এখন থেকে এই সংগঠনের নাম হবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তার আগে নাম ছিল বেকার অধিকার সংরক্ষণ পরিষদ। ঠিক আছে, দুইটা সংগঠনই আমার নামে নামকরণ করা। ডাচ বাংলা ব্যাংকের একজন ম্যানেজার, উনিও নামে সাজেস্ট করেছিলেন, নামটা ভুলে গেছি। ভাই মোবাইলটা একটু সাইলেন্ট করেন বা বন্ধ করে রাখেন একটু, ঠিক আছে, বা দূরে রেখে আসেন, একটু সাইডে রেখে আসেন, দূরে রেখে আসেন। হ্যাঁ, তো আচ্ছা, বলতেছি যে আমরা অনেক সাফারিংসে ছিলাম। আমাদের প্রবাসী ভাইরা দূর দূরান্ত থেকে অনেক হেল্প করতেছেন। ওই সময় জালাময়ী জালাল ভাই আছেন নি? জালাময়ী জালাল ভাই, ও জালাল ভাই কেমন আছেন? জালাময়ী জালাল ভাই বলল, এইভাবে কি আন্দোলন আগায় নেওয়া যায়? টাকা পয়সা লাগবে না? একটা প্রোগ্রাম, মাইক, ব্যানার, ফেস্টুন, কত ছেলে পেলে লাঞ্চ করতে হয় একসাথে, কি করব। তখন কি করলেন, শিমুল বিশ্বাস ভাইয়ের কাছে নিয়ে গেলেন। সম্ভবত শিমুল, আমার মনে নাই, আমার স্মৃতিতে ভুল নাই, ওনার বাসায় নিয়ে গেলেন। নিয়ে যেয়ে উনিও কথা বলবে না, জুজুসুজু হয়ে আছে আতঙ্কে। আমরা হলো একটা আতঙ্কের নাম, 18 যোদ্ধারা। আমাদের সাথে বিএনপির ভাইরাও কথা বলতে ভয় পায়, এদের সাথে কথা বললে মানে মারা খাইতে হবে, বিষয়টা এরকম। কথা বলবেন না। এই সময় এরপরে যখন দেখলাম যে আরো কয়েকজনের কাছে গেলাম, তারাও ভয়ে আমাদের সাথে যোগাযোগ করে না। সব জায়গায় ব্যর্থ হয়ে এরপরে সালাউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ হলো আমাদের। এরপরে সালাউদ্দিন ভাই বলল, তোমাদের কি লাগবে? তোমাদের গ্যাজেট চেঞ্জ করতে হবে। গ্যাজেট মানে যেই মোবাইলটা ব্যবহার করি, ওই মোবাইল ব্যবহার করলে আমাদেরকে ধরবে, গ্রেফতার করবে। তোমাদের খাবার খরচ লাগবে। এই সমস্ত কিছু বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করলেন এবং কিছু কিছু জায়গায় আমাদেরকে সাপোর্ট দিলেন। এবং কিভাবে ছাত্র দলকে সংযুক্ত করতে হবে, কার সাথে মিটিং করতে হবে, গোপন মিটিং করতে হবে, এটা যুক্ত করলেন। শুধু ছাত্র দল না, উনি ছাত্র শিবিরের সাথেও আমাদেরকে এঙ্গেজ করাই দিচ্ছেন সেই সময়। আমি বলছি, ঠিক আছে, উনি ভারতে গুম হয়ে থাকা অবস্থায় 18 সালের কথা বলতেছে, 18 সালে উনি এই হেল্পটা করছেন। সেখানে 2024 সালে জনাব তারেক রহমান স্যারের সাথে আমার যে মিটিংগুলো হয়েছে, সেই মিটিংয়ে আন্দোলনে কিভাবে কোথায় কি রসদ লাগবে, কিভাবে যোগাযোগ করতে হবে, কি কৌশল করতে হবে, সরাসরি সালাউদ্দিন ভাই সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, কানেক্ট থেকেছেন। ঠিক আছে, এইটা হলো গণ অভ্যুত্থানে বিএনপি নামের বিশাল বটগাছ যে ভূমিকা রেখেছে, সেই বটগাছের একটি শাখা সালাউদ্দিন ভাইয়ের এই গণ অভ্যুত্থানের অবদান। সেই সালাউদ্দিন ভাইকে ভারতের দালাল বানানো হচ্ছে, রয়ের দালাল বানানো হচ্ছে। আমি ক্লোজলি তার সাথে কানেক্টেড, তার দেওয়া ভাত খাইছি। আমি এটা যদি স্বীকার না করি, তাহলে আমি হমু বেঈমান রাজনৈতিক অঙ্গনে। ঠিক একইভাবে তাহের ভাইকে তো দালাল বানানো হয়েছে, তাই না? আমি বলি, তাহের ভাই জামাত ইসলামের একমাত্র ব্যক্তি যে সরাসরি ভারতের পণ্য বর্জন, যে আমাদের লিফলেটগুলো ছিল, সেই লিফলেট দেওয়ার জন্য আমাকে বলেছিল যে তারেক কত লিফলেট লাগবে তুমি ছাপাও, আমি তোমাকে সাপোর্ট দেব। জেলখানায় দুজন একসঙ্গে ছিলাম। তাহের ভাই যদি দালালি হয়,
তাহের ভাইকেই কেন গ্রেপ্তার করলো? আমি আজকে জিজ্ঞাসা করছি। ইলিয়াস ভাই বললেন তাহের ভাই দালাল, পিনাকি দাদা বললেন তাহের ভাই দালাল, তাহলে তাহের ভাইকে কেন গ্রেপ্তার করলো? তার মানে আমরা যারা সবাই দালাল ছিলাম, ভারতের দালাল, তাহের ভাই, সালাউদ্দিন ভাই, শিমুল বিশ্বাস ভাই সবাই জেলখানায় গেছে, কারণ তারা ভারতের দালাল, তাই তো? খসরু ভাই কেন জেলে গেছে? এই জন্য সে ভারতের দালাল, তাই না? এইটা তারা বুঝাতে যাচ্ছে। আচ্ছা, এবার আমি এইটা আসলে কি হচ্ছে। প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলম, উনি ভারতের দালাল, রয়ের দালাল, এই দালাল, এর বিভিন্ন দালাল। নুরুল হকের সাথে আমার যখন দ্বন্দ্ব হয়, তখন নূরকে উনি ব্যাপকভাবে সাপোর্ট দেয়। এই সাপোর্ট দেওয়ার কারণে আমি ওনার প্রতি অনেক মনক্ষুণ্ণ, ওনার সাথে আমি কখনো কথা বলি না, ওনার সামনে যাইও না। ওনার প্রতি আমি প্রচন্ড বিরক্ত ছিলাম এইসব কারণে, ঠিক আছে? কারণ আমি নূর, আমার ওই সময় আমার সাথে ঝামেলা হয়েছিল, আমার উপর হামলা করেছিল, মারধরের শিকার হয়েছিলাম আমি আসলে এমন একটা ব্যক্তি যে হাসিনার দ্বারা নিপীড়নের শিকার হয়েছি, যে নুরুল হক নূরের দ্বারা নিপীড়নের শিকার হয়েছি, আবার কখনো জামাত ইসলামের ভাইদের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আবার বিএনপির দ্বারাও হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আজকে যে বলতেছি এই কথাগুলো, আজকে আবার যারা নতুন একটা মোর্চা নিছেন ওইদিকে রাজনীতি করবেন, তারাও আজকে আমাকে হ্যারাসমেন্ট করবেন। কিন্তু আমি আজকে পুরা ব্লু প্রিন্ট দেখাতে চাই। ব্লু প্রিন্টটা হলো এই বাংলাদেশের রাজনীতিতে যারা হলো ক্রিয়ানক, যারা রাজনীতিতে পথ দেখায়, গাইড করে, ওই ক্রিয়ানকগুলোকে না নষ্টগীর ভাইকে নষ্ট করা হলো, যে একটা দালাল, এই একটা দালাল, এই খারাপ, এই জন্য দালাল। এরপরে নষ্ট করা হলো কাকে? এরপরে নষ্ট করা হলো খসরু ভাইকে, যে খসরু ভাই সে একটা দালাল, ঠিক আছে? সে ভারতের দালাল, সে রয়ের দালাল, ঠিক আছে? এরপরে নষ্ট করা হচ্ছে কাকে? ধরেন শিমুল বিশ্বাস ভাইকে, এটা আর একটা রয়ের দালাল, ঠিক আছে? তারপরে নষ্ট করা হচ্ছে কাকে? সালাউদ্দিন ভাইকে। বেসিক্যালি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা দল, সেই দলের যারা মানুষকে মোহিত করে, যাদের এই ফ্রেমগুলো পুরাপুরি হাতুড় দিয়ে বাড়ায় ভচকায় দেওয়া হচ্ছে, ঠিক আছে? ঠিক একইভাবে জামাতে ইসলামের ক্ষেত্রেও, জামাতে ইসলামের শফিকুর রহমান সাহেব তো উনি সরাসরি ভারতের বিষয়ে কিছু বক্তব্য দেওয়ার কারণে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছেন। এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো নায়েবে আমির তাহের ভাই। জামাত ইসলামের মধ্যে তাহের ভাইয়ের গ্রহণযোগ্যতা অনেক বেশি। অনেকে মনে করে উনি নেক্সট আমির হতে যাচ্ছেন, ঠিক আছে? তো ওনাকে যে বাংলাদেশের যারা আইকন, সেই আইকনগুলোকে, ঠিক আছে? আমি আজকে সালাউদ্দিন ভাইয়ের বিষয়ে এখানে কথা এই জন্য বলছি যে সালাউদ্দিন ভাই এখান থেকে গুম হইলেন, তাকে এখান থেকে উঠায় নিয়ে যাওয়া হলো, ওখানে আটক করে তাদের মতো করে রেখে দিল বছরের পরে বছর। একটা বাংলাদেশের মন্ত্রী তুল্য, একটা বাংলাদেশের দলের প্রভাবশালী মানুষ হিসেবে অন্য দেশে গেলে যেইটুকু সম্মানে থাকার কথা, ভারত সেইটুকু সম্মানেই রেখেছে। ওনার নাম জড়িয়ে ওনাকে সুন্দরী রমণ দিয়ে রাখছে, ওনাকে ব্যভিচারের মধ্যে রাখছে। এই যে কথাগুলো বলা, মানে একজন সম্মানিত ব্যক্তির, মানে আমি গণঅভ্যুত্থানে যেটুকু কষ্ট করছি দেশের জন্য, সেই কষ্টের অংশীদার শিমুল হলো সালাউদ্দিন ভাই, তাকে যখন বলা হচ্ছে ওনাকে সুন্দরী রমণী দিয়ে ঘিরায় রাখছে ভারতে, যে কিনা গুমের শিকার, নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, বছরের পরে বছর ভারতের নজরদারিতে থাকলো, বছরের পরে বছর পরিবার ছাড়া থাকলো, তাকে নিমিষে বানায় দেওয়া হলো ভারতের দালাল, রয়ের দালাল। আমি আজকে এই কথাটা কেন বলতেছি, কেন প্রোটেস্ট করতেছি? কারণ আমি নিজে একজন গুম হওয়া মানুষ। আজকে সালাউদ্দিন ভাই গুম হওয়া মানুষ বলতেছে উনি গুম হয়নি, উনি নিজেই ভারতে গেছেন। ঠিক একইভাবে আমি যখন গুম হয়েছিলাম, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় আসাদুজ্জামান, সে কি বলেছিল জানেন? আমি নাকি প্রেমে শেখা খেয়ে আত্মগোপন করছি, আমি নাকি ব্যবসায় লস খাইয়া আত্মগোপন করছি। ওই সময় আমার পলাশিতে দইয়ের দোকান ছিল, সেই দইয়ের দোকান ভেঙে চুরে তস নস করেছে। এখানে সৌরভ আছে, সৌরভকে ঘুষি মাইরার নাক ফাটাই দিছিল ওই সময়, ঠিক আছে? এইরকম ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাকেও তো 2 দিন পরে বলা হবে যে তুইও রয়ের দালাল, তুইও ভারতের দালাল, তুইও এই দালাল, ঠিক আছে? কিন্তু আমরা, এটা বাস্তবতা, এই যে এখনো আম বেচতেছি ভাই, আম বেচতেছি, ঠিক আছে? এবার বলেন আপনারা আমাকে কে কয় টাকা এই মাসে দিয়ে খাওয়াইছেন, ঠিক আছে? আপনারা কে কত টাকা দিচ্ছেন এখানে এসে কমেন্ট করেন। আচ্ছা, এই মাস বাদ দিলাম, সামনের মাসে আপনারা কে আমাকে কত টাকা ডোনেশন দিচ্ছেন? আচ্ছা, সামনের মাস বাদ দিলাম, গত 3 মাসে আপনারা কে আমাকে কত টাকা ডোনেশন দিয়েছেন? আমার পার্টির জন্য কত টাকা ডোনেশন দিয়েছেন বলেন? এই আমটা যে বিক্রি করব, এই আম বিক্রি করব পুরো সিজনে, টার্গেট 30 লাখ টাকা আয় করব। এর মধ্যে
22 লক্ষ টাকা 24 লক্ষ টাকা প্রতি মাসে 2 লাখ রাজনৈতিক ব্যয় হিসেবে দলের জন্য আস্তে আস্তে ব্যয় করবো সারা বছর ধরে, যেটা গত বছর করেছিলাম। এইটার পরে আমি আমার এই যে গুম হওয়ার পরে আবার উত্থান, প্রত্যেকবার ব্যবসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। একবারে শেখ হাসিনার সরকার ওই সময় আমাকে দাবা দিয়ে, আমাকে গুম কইরা, আমাকে গ্রেপ্তার কইরা আমার ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে। আমার শ্বশুর তার যে বড় রড সিমেন্টের দোকান, মানে শত শত বস্তা সিমেন্ট, 1000 বস্তা সিমেন্ট বুলডোজার যে চ্যাপটা করা মাটির সাথে মিশাই দিছে শুধুমাত্র এই রাজনৈতিক প্রক্রিয়ার জন্য। এখন আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু আমি এখন সালাউদ্দিন ভাইয়ের নামে কেন বলতেছি, এই জন্য আমি রয়ের দালাল। এই যে একজন গুম হওয়া সালাউদ্দিন ভাইকে রয়ের দালাল বানানো হচ্ছে, এইটা আমাকে 2 দিন পরে আপনারা রয়ের দালাল বানাবেন না? এটা কি দোকান পেয়েছেন যে অমুক, মানে এখানে 20 জন ফোকাস নেতৃত্ব আছে, এই একজন একজন এক এক করে ধরে ধরে সবাইকে রয়ের দালাল বানায় দিয়ে আপনি হবেন পীর এবং ফেরেস্তা, তাই তো? মানে আপনি পীর এবং ফেরেস্তা। আমি আজকে বলতেছি যে আপনার হলো এই সোসাইটিতে যা যা আপনারা আমরা সামনে দেখি, এই যে দেখেন, এই যে আম দেখছি না, দেখেন এই সামনে কি করছে এই বাগান মালিক, এই সুন্দর সুন্দর আমগুলো উপরে সাজাইছে, তাই না? এই সুন্দর সুন্দর আম এই বাগান মালিক এখানে সাজাইছে। আজকে বলতেছি এই উপরে যা দেখতেছেন না, এই তলায় একরকম না, ঠিক আছে? সুতরাং আমাদের চেহারা দেখেন না, চেহারা যা দেখেন, এখানে আমরা সুন্দর সুন্দর কথা বলি, আমরা এরকম সুন্দর কথা বললেও এই যে তলায় ওই আমের মতো একরকম না ভাই। আবার এই যে উপরের ডালি দেখতেছেন না, এই ডালি বেশি সুন্দর, তলার ডালি একটু কম সুন্দর, ঠিক একইভাবে এই ডালির মধ্যেই নিচে আর একটু কম সুন্দর, বুঝতে পেরেছেন? সুতরাং এইভাবে মানুষকে রয়ের দালাল বানাবেন না, ভারতের দালাল বানাবেন না। আজকে একটা কথা বলি, তাবলিগ জামাতের 2 গ্রুপ নিয়ে মারামারি হয়েছে, তাই তো? 2 গ্রুপই বাংলাদেশের, 2 গ্রুপই দাওয়াতের খেদমত করে, 2 গ্রুপই দাওয়াতের খেদমত করে। বাংলাদেশের জায়গায় জায়গায় মানুষকে নামাজের কথা বলে, 2টা গ্রুপই বলে। এখন বিভেদ হয়েছে, একটা সাদ গ্রুপ আর একটা জুবায়ের ভাইয়ের গ্রুপ। আমি 2 বার 3 চিল্লা দিয়েছি, ঠিক আছে? 2 বার 3 চিল্লা দিয়েছি, 4 বার 1 চিল্লা দিয়েছি। আমি তাবলিগ জামাতের একটা নিয়মিত সাথী ছিলাম। যেদিন তাবলিগ জামাত 2 ভাগে ভাগ হইলো, ওই সময় আমরা যুবকদের একটা ফোরাম ছিল তাবলিগ জামাতের মধ্যে। আমি কাকরাইল মসজিদে 4 বার বক্তব্য দিয়েছি। আমাদের আপনারা অনেকে অনেক যুবক আছেন, কোনোদিন বক্তব্য দিয়েছেন কিনা, মুরব্বীরা যারা আছেন কাকরাইল মসজিদে কোনোদিন বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। আমি একটা ছোট মানুষ হিসেবে যে জোর হয়, সে জোরে গিয়ে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, 4 থেকে 5 বার সুযোগ দিয়েছে। কেন সুযোগ দিয়েছে? তারা মনে করতো যে আমি তরুণদের একটা প্রতিনিধি হিসেবে তাবলিগের খেদমত করছি সবাইকে, এবং সবাই মোহিত হয়ে শুনতো। ওই সময় যেদিন আমরা তাবলিগ 3 চিল্লা দিয়ে ফিরছি, সেই ফেরার দিনে আমার যে সাথী ছিল তার মাথাটা ফাটায় দেওয়া হয়, প্রতিপক্ষ এসে ফাটায় দেয়। আমি ওই দিন থেকে রাগ, মানে ওটা ফাটায় তাই হলো ওই যে সাতপন্থী ভাইদের গ্রুপ ফাটায়, ঠিক আছে? আমি সাদ সাহেবের তাদের প্রতি একটু সফট কর্নার কাজ করতেছিল ওই সময়, কিন্তু যখন মাথা ফাটাইলো তখন আমি 2 গ্রুপকে ছাইরা দিয়ে এখান থেকে চলে আসলাম। আমি ঠিক আছে চলে আসলাম, কিন্তু আমি দীর্ঘদিন পর্যবেক্ষণ করতেছি এই মানুষগুলো শুধুমাত্র দেশের খেদমত করে। এর মধ্যে 2-1 ব্যক্তির যদি প্রথম আলোর কারোর সাথে একটা ছবি থাকে, তার ফ্যামিলির সাথে যদি কানেকশন থাকে, তার মানে কি 12 লক্ষ 15 লক্ষ দাওয়াতি টিম তারা ভারতে দালাল হয়ে গেল? বলেন, তারা কি জানতো যে এই যে তাবলিগের একটা গ্রুপকে ভারতে দালাল বানানো হলো, বাংলাদেশের 12 লক্ষ মানুষকে ভারতে দালাল বানানো হলো? ভাই, ভারতের দালাল কি এতই সোজা? এতই সোজা? সব ধরে ধরে এই তুই দালাল, এই তুই দালাল, এই তুই একটা দালাল। দালাল গাছে ধরে নাকি? একটা একটা করে সবগুলো মানুষকে এরকম ভাবে। আমাকে আজকে একটা গোমর ফাঁস করে দেই, এই গোমরগুলো আমি জানি আমার রাজনীতিতে আজকে থেকে টালমাটাল হয়ে যাবে। আজকে থেকে সবাই আমার বিরুদ্ধে লাগবে। আমি এগুলো গুনি না, ঠিক আছে? এগুলো গুনি না আমি তারেক, আমি এগুলো কাম করে খাই, আমার এগুলো গুনার টাইম নাই, ঠিক আছে? কাম করে খাই। এখানে আসে পড়ে আসি 3-4 এসবির লোক, গোয়েন্দা সংস্থার লোক আশেপাশে খালি সারাক্ষণ ঘোরে। আমি কি করি না করি আমার নিরাপত্তা নিয়ে টেনশনে আমি আসছি। তারপরে আমি এখানে কেউ আমার কর্মী নাই, কোনো নেতা কর্মী নাই, একা একাই বাগানের মধ্যে আসছি। তারা কেউ আমার চেনে না, আমিও তাদেরকে চিনি না। আইসা এখান থেকে আম কিনতেছি, ঠিক আছে? আমাকে হুমকি দিয়ে থ্রেট দিয়ে লাভ নাই, আমার দালাল বলে লাভ নাই। আমি আমার কর্ম করে খামুই, ঠিক আছে? এটা আমার আমি কর্ম করে খাই। 18 সালের শুরু থেকে দই বিক্রি করছি, বাসে ওটা টুথপেস্ট বিক্রি করছি, ব্রাশ বিক্রি করছি, করন বার বিক্রি করছি। এটা আমার স্টাইল, এটা আমার কর্ম। আমি এভাবে চলছি, আমি সামনে এভাবে চলবো। যদি এরকম হয় যে আমাকে সবাই খারাপ বানাই দিছে আর এই চেহারা নিয়ে
চেহারা বেচে খাইতে পারতেছি না, চেহারা দেখায় তো আম বেশি, এদের চেহারা বেচা চেহারা দেখায় আম বেচতেছি। এটা হলো 130 টাকা পয়েন্ট ডেলিভারি, 140 টাকা হোম ডেলিভারি কেজি। যাদের লাগবে 01557136726 আমার নাম্বার দেওয়া আছে, ওটা বিষয় না। যেদিন দেখবো চেহারা বেচে হচ্ছে না তখন মাস্ক পইরা রাস্তায় এই আমের ভ্যান নিয়ে দাঁড়ায় থাকবো, সমস্যা কি, তারপরেও কাজ করে খাবো। কিন্তু আমার একটা আবেদন যে এই যে গত কয়েকদিনে কয়েকটা ঘটনা ঘটছে, আজকে আমি সব বলে দেবো আমি, ঠিক আছে। আমি তখন মধু কেনার জন্য সাতক্ষীরা শ্যামনগরে আসছি। আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে বাইতুল মোকাররমে তো সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম ডাকে দিছি আমরা। আমি বললাম সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম ডাকে দিচ্ছেন, এখন বলতে তোমার দলকে থাকতে হবে। আমি বললাম আমার দলকে, আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে এভাবে প্রোগ্রাম করা যায়? সেনাবাহিনী আমাদের দেশের খুঁটি, একবারে এভাবে বাইতুল মোকাররমে প্রোগ্রাম করা যায়? এবং ওই দিন ছিল গাজা থেকে হামাসের সাহসী যোদ্ধারা ডাক দিছে তাদের জন্য জুম্মার পরে দোয়া করার জন্য। সেই জুম্মার পরে দোয়া করার পরিবর্তে ডাক দিচ্ছে সেনাবাহিনীকে বিজয় মিছিল করতে হবে। তা আমি বললাম আমি মিছিল করতে পারবো না, ঠিক আছে, মিছিল করতে পারবো না আমি, এটা আমার দ্বারা সম্ভব না। তারপরেও অনেক টেনশন থেকে চাপাচাপি করার পরে আমি ঢাকায় আসছি। ঢাকায় আসে আমি দেখতেছিলাম যে আসলে কতজন দেখি সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে আসে। আমি কিন্তু ওই দিন ঠিকই হামাসের জন্য দোয়ার ব্যানার বানাই নিছি যে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করব না, আমরা হামাসের জন্য দোয়ার মিছিল করব, ঠিক আছে। তো ওই ব্যানার নিয়ে আমরা গেছি, ছেলেপেলে আসে বলে 10-12 জন ছেলেপেলে বলছে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করব না। আমি কই সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ প্রোগ্রাম করতে বললেই করতে হবে? তোমরা বোঝো এই বাংলাদেশে কোনো কিছুই স্থিতিশীল না, পুলিশ স্থিতিশীল না, র্যাব স্থিতিশীল না, বিজিবি স্থিতিশীল না, সেনাবাহিনী আমাদেরকে কিভাবে কোলের মধ্যে আগলায় রাখছে এটা বুঝো, ঠিক আছে। এটা বোঝার পরে বলে তারেক ভাই বুঝছি আমরা মিসগাইড হয়েছি। সেদিন সেনাবাহিনীর বিরুদ্ধে আমি কোনো ওখানে প্রোগ্রাম করতে দিলাম না, আমি ব্যানার নিয়ে ওদেরকে নিয়েই গাদার জন্য আমরা প্রোগ্রাম করলাম, ঠিক আছে। সুন্দর একটা পাকা আম করছে পাকাটা। আচ্ছা, তো সেই দিন সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম না করার পর থেকে আমার উপরে খুব বিলা, আমার উপর খুব রাগ ক্ষোভ, এই হলো অবস্থা যে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করলাম না। এরপরে আবার 2 দিন পরে বলতেছে যে সিপিবির অফিস দখল করবো আমরা, তোমাদেরকে একটা ভাগ দেব, তোমাদেরকে 2টা রুম দিব, তোমরা এটাতে সহযোগিতা করবে। আমি বললাম আমাদের তো রুম প্রয়োজন নাই, আমাদের স্থায়ী অফিস আছে, আমাদের দলের আমজনতা দলের স্থায়ী অফিস আছে, আমাদের মালিক একটা পুরো বিল্ডিং এর মালিক, সে একটা অফিস দিতে পারবে না, সে আমাদেরকে একটা অফিস দিয়ে দিছে, ঠিক আছে। তো আমরা সিপিবির অফিসে যাব না, তো সিপিবির অফিসে যাব না আমি বললাম। এরপরে আবার যখন যোগাযোগ করছে বললাম যে ভাই আমি তো ঢাকার বাইরে আছি, মিথ্যা কথা বললাম, আমার 2-3 জনকে 4-5 জনকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে পাঠাইও, ঠিক আছে। তো আমি তারপরে পাঠাতে না করি নাই। পরে আমি জানতে পারলাম কি জানেন, এইদিকে আমাদেরকে সিপিবির অফিস দখল করতে বলছে, ওইদিকে সিপিবির প্রিন্সকে বলছে তোরা রেডি থাকিস। ওই দিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছে, উদ্দেশ্য হলো জাতিসংঘের মহাসচিবের সামনে ওই সিপিবির প্রিন্স এবং আমাদের আমজনতা দল 2টো মুখে মুখে দাঁড় করায়ে একটা মব সৃষ্টি করবে, একটা কেওয়ার সৃষ্টি করবে, ঠিক আছে। তো আমি আজকে এই কথাগুলো কেন বলতেছি, কারণ সালাউদ্দিন ভাইকে যে দালাল বানাইছে, কালকে আমার দালাল বানাইবে। দালাল কি গাছে ধরে? দেশের জন্য ঝুঁকি নিয়ে বিজিবির সামনে বিজিবি গুলি করতেছে ঠাই ঠাই করে, ওই সময় আমরা দাঁড়াই গেছি ওখানে, একটা কাঠের টুকরা সামনে রাইখা দাঁড়াই গেছি, আস্তে আস্তে ইট লয়া ধীরে ধীরে সামনে আগাই গেছি আমরা। আরো অনেক কিছু করছে, আমার পিছনে সজল আছে, ও যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছে, দেখি সজলের চেহারা একটু দেখাই, এদের সজল আছে এখানে, ঠিক আছে, সজল আছে এখানে, ঠিক আছে। প্রথমে টিভি সেন্টার দখল করলাম, এরপরে ওইখানে পুলিশ আশ্রয় নিছে, সেখানে গিয়ে আমরা পুলিশকে অ্যাম্বুশ করলাম, তারপরে র্যাব আসলো, র্যাবকেও আমরা বিতাড়িত করলাম, এরপরে বিজিবি আসলো, বিজিবিকে বিতাড়িত করলাম। এই বিজিবিকে বিতাড়িত করার সময় পুরা আফতাবনগর এলাকায় মাইকিং করলাম। একটা মসজিদে মাইকিং করতে ঢুকছি, ওইখানে মসজিদ কমিটি মাইকিং করতে দেবে না, কইসা 2টা চর মারছি, 2 চরে কাজ হয়ে গেছে, বাবা মাইকিং করো, এমন অবস্থা যে ও নিজেই মাইকিং করবে এরকম হয়ে গেছে। পুরা আফতাবনগরের মানুষকে বের করলাম, বনশ্রী মানুষকে বের করলাম, বের করে তার দিক থেকে ঘেরা দিয়ে আমরা ওখানে গেলাম। এরপরে বিজিবি আত্মসমর্পণ করলো, ঢাকায় বিজিবি আত্মসমর্পণ করার পরে সারা বাংলাদেশের 13টা জেলায় 14টা জেলায় এরকম ভাবে বিজিবি আত্মসমর্পণ করা শুরু করে দিল, যে ঢাকায় আত্মসমর্পণ করছে। আমরা তারপরে হেলিকপ্টার আসতেছে, অনেকে অনেক বিপ্লব দেখায়, আমি
ওইখানে বিজিবি ছেলেবেলা বিজিবি সদস্যদেরকে আমরা আটকাইছি, বলছি যে এই হেলিকপ্টার 10 মিনিটের মধ্যে সরাবি, না সরাইলে এই যে বিজিবি গুলো আছে এগুলো বিপদে পড়বে, ঠিক আছে, এটা আমাদের হাতে আছে। আমরা এইরকম ডিরেক্ট ভিডিও বার্তা দিয়ে দিয়ে লড়াই করছি, ঠিক আছে, সারা দেশকে উদ্বুদ্ধ করছি যে মাঠে থেকে ভিডিও, ইউটিউব থেকে ভিডিও দিলে মানুষ কতটুকু আগ্রহী হয়। মাঠে থাকা কেউ যখন লাঠি হাতে নিয়ে বলে দেশের মালিকানা বুঝে নিতে আসছি, ওটা কতটুকু ঝুঁকি ছিল, যেদিন কিনা সবাই আত্মসমর্পণ করেছিল ছাত্ররা। ওরা বলেছিল এই ভাঙচুরের দায় ওরা নেবে না, ওরা বলেছিল আমাদের সহিংসতার দায় ওরা নেবে না। আজকে আমরা এখানে লড়াই করেছি, আমরা এখানে সংগ্রাম করেছি, সেই সংগ্রামকে সব ফালায় দিয়ে লাঠি উস্তা মাইরা একজনকে মাস্টার মাইন্ড ঘোষণা করে দিয়া বিপ্লবীদেরকে 2 ভাগে ভাগ করে দিয়া আজকে ক্ষমতা চালাচ্ছে। আমাদেরকে কেন নিল না, আমাদেরকে কেন সম্পৃক্ত করলো না রাষ্ট্রের কাঠামোর মধ্যে? কথা ছিল সম্পৃক্ত করার জন্য, সেটা করে নাই। আজকে দীর্ঘদিন ধরে একটা স্বপ্ন দেখছে, বিভিন্ন দিকে ইনিয়ায় বিনায় বলতেছে, হ্যাঁ, যে তারা শুধুমাত্র নির্বাচনের জন্য আসে নাই, কিসের জন্য আসছে? গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা হলো কর মাফ করার জন্য আসছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নেওয়ার জন্য আসছে। হ্যাঁ, সে তো পাইলো এগুলো। আমরা যারা কষ্ট করলাম, ব্যবসা ধ্বংস হলো আমাদের, পরপর 3 বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, 3 বার ব্যবসা ধ্বংস করে দিয়েছে আমাদের। কিন্তু আমার প্রত্যেকটা রাজনৈতিক কর্মী, জামাতে ইসলাম, বিএনপি, কে ক্ষতিগ্রস্ত হয়নি? আজকে দেশকে রাজনৈতিক শূন্য করে ফরহাদ মাজহার, রাখাল রাহা, রেজওয়ানা, যারা কিনা একসঙ্গে ক্লাবে বসে মদ খায়, সেই মদ খায়া টাল হইয়া ইসলাম বিদ্বেষীরা এই দেশে রাষ্ট্রকল্প বানাবে। আর আমরা যারা সেন্টার রাইট থিঙ্কিং করি, ইসলামপন্থী চিন্তা করি, তারা হলো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো করে থাকবো, তাই না? আমরা যদি বলি করিডোর যদি দিব না, তাহলেও আমরা দালাল হয়ে যাই, তাই না? এখন হাসিনা সরকার যদি এরকম ভাবে বন্দর দেয়, তাহলে হাসিনা সরকার খারাপ। এখন ইউনুস বন্দর দিলে আমেরিকাকে দিচ্ছে, তো আমেরিকা তো বড় লোকের দ্বারা ধর্ষিত হতে সমস্যা লাগে না। ডক্টর ইউনুস পদত্যাগ, তাই তো? পদত্যাগ। ডক্টর ইউনুসের কিছু গোমর ফাঁস হয়ে গেছে, এই গোমরটা ফাঁস করছি আমি। বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মীর সাহস হয় নাই, এই গোমর ফাঁস করার প্রেক্ষিতেই উনি বলছে পদত্যাগ করবে, অভিমানে বলছে পদত্যাগ করবে। বাস্তবে পদত্যাগ করবে 80 বছর বয়সে উনি গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ ছাড়তে চায় নাই। উনি যেটা পায় সেটা ছাড়তে চায় না। ওনার এই যে ভিতরে কানে বলা, আমরা তো এই জন্য ছাড়িনি, এই যে ষড়যন্ত্র, ঠিক আছে, প্রথম দিন যেদিন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে যাই, ঠিক আছে, সেই দিনই উনি বলছে, আমি বলছি যে আমাদের নির্বাচন বিষয়ে চিন্তা ভাবনা কি, তখন সরাসরি বলছে আমরা কি একটা নির্বাচন করার জন্য আসছি, এরকম তো না, একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দেওয়ার জন্য আমাদের প্রক্রিয়া। আমরা দেশে একটা ব্যবস্থাপনা তৈরি করব। এখন ব্যবস্থাপনা তৈরি করবা যে, তা তুমি তো মাহফুজকে বানাইছে হলো মাস্টার মাইন্ড, যে একটা বাম, যে ইসলামপন্থীদের পছন্দ করে না, তাকে নিয়ে একটা ব্যবস্থাপনা বানাবা। রাখাল রাহাকে নিয়ে ব্যবস্থাপনা বানাবেন আপনি, তাই না? রাখাল রাহার বিরুদ্ধে মামলা খারিজ করে দিছে, এবং রাখাল রাহার বিরুদ্ধে যে মামলা, এইরকম মামলা আপনার হলো আর কেউ করতে পারবে না। এবং রাখালরা কি বলছিল, তাহাজ্জুদ থাপায়ে, ভাষাগুলো দেখেন, এত নোংরা হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নোংরা ভাষায় এবং ফরহাদ মাজার কথা বলছে। এদের সব হয়েছে। ফরহাদ মাজার এই গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা আছে? গণ অভ্যুত্থানের সময় সে টুশব্দ করছে, গণ অভ্যুত্থানের পরে সারাক্ষণ বলছে যে অমুক পর্যাক বিপ্লবী সরকার, এগুলো বইলা সে হয়ে গেছে বিপ্লবের মালিক। আমরা চুপ করে আসি দেখে আমরা হলে বিপ্লবে কিছুই ছিলাম না, তাই না? ফরহাদ মাজার কোনো বিপ্লবে ভূমিকা না রেখে বউরে উপদেষ্টা বানায় দিছে, তাই তো? এক একজন উপদেষ্টা, কার কি অবদান আছে এই দেশের জন্য? কার কি অবদান আছে? সারা বছর 16 বছর ধরে কষ্ট করতেছে, আমরা রাজনীতি পাহারা দিয়ে রাখলাম, স্বৈরাচারের পতন ঘটালাম। আরে এখনো তো এই জায়গায় আওয়ামী লীগ মিছিল করে শুরু করলে ওই উপদেষ্টারা আসবে ঠেকাতে, নাকি আমাকে ঠেকাতে হবে? আমি ঠেকামু, আমি নিপীড়িত হমু, ব্যবসা ধ্বংস হবে, আর হলো ক্ষমতা এনজয় করবে হলো ফরহাদ মাজারের বউ আর ওই রাখাল রাহারা। এই জন্য আমরা এই বিপ্লব করছি, এই জন্য আমরা করিনি। যারা এই যে রাজনৈতিক পরিমণ্ডলের মানুষগুলোকে দালাল বানানোর চেষ্টা করছেন, এখান থেকে ফিরে আসেন, এত সহজ না। বিএনপি একটা বড় দল, জামাত একটা বড় দল হিসেবে তার জামাতের নায়েবে আমি তাহের সাহেবকেও যদি ভারতে পাঠাই, যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে রাজনৈতিক বিষয়ে বোঝাপড়া করেন, এটা কি ক্রাইম নাকি? বিএনপি একটা বড় দল, সেই বড় দল হিসেবে যদি ভারতের সঙ্গে 2 জন প্রতিনিধি পাঠায়, খসরু ভাই সহ আরেকজনকে, এটা কি ক্রাইম নাকি? ডক্টর ইউনূস সে এই সরকারে আসার আগে মোদির হাতে ফুলের মালা নেয়নি?
মোদির হাতে মেডেল নেয়নি। ইউনূস মোদির হাতে মেডেল যদি নেয় তাহলে ইউনূস দালাল হয় না, কিন্তু ওইখানে যদি কেউ মিটিং করতে যায় রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে তাহলে সে দালাল হয়ে যায়। রাজনৈতিক বোঝাপড়ায় রাজনৈতিক প্রত্যেকটা বড় দল পার্শ্ববর্তী সকল দেশের সঙ্গে তাদের প্রতিনিধিরা দেখা করবে, সেই সময় গোপনে একটা ছবি দেখায়, ওই ছবি দেখে ও একটা ছবি পাইছি দালাল, ঠিক আছে, ছবি একটা পাইছি দালাল। ওই যে তা আমাদের তো অনেকের ন্যাংটা ছবি পাওয়া গেছে না, তাহলে ওই ন্যাংটা ছবির জন্য কি তাকে আমরা খারিজ করে দিছি, তাই না? এগুলো আপনারা যেটা করতেছেন এটা ঠিক না, এটা সঠিক পথ না। দেশটাকে যে এরকম একটা স্থিতিশীলতার সুযোগ ছিল একবার নিজ হাতে ধ্বংস করছেন। এগুলো যে জাতীয় সরকারের কথা বলছে, এই জাতীয় সরকারের কথা সর্বপ্রথম আমরা বলছি। আমরাই প্রথমে, আমাকে যখন নিয়ে গেছিল সেনাপ্রধান নিয়ে গেছে, আমাকে গণ অভ্যুত্থানের মধ্যে আমাকে উঠাই নিয়ে গেল 5 তারিখে। জেলা প্রশাসক জেল সুপার বলল তারেক ভাই আপনি গেলেন না, আপনাকে হত্যা করতে পারে। এরকম অনেক ঘটনা ঘটে। বিপ্লবের পরে বিপ্লবের যারা থিঙ্ক ট্যাঙ্ক ছিল তাদেরকে হত্যা করা হয়। আমি যাব না, আমি লুকায় আছি জেলখানার ভিতরে। আমাকে আইসা ওরা খুঁজে বের করছে, আইসে স্যালুট দিচ্ছে, ইয়ে করতেছে, তারপরে বলতেছে যে আপনাকে চিফ ডাকছে চলেন। আমরা সেই অনুযায়ী ওখান থেকে বের হয়েছি। আমাদেরকে, আমি ভয়ে ভয়ে বের হলাম, কি করবো, ডাকছে এখন নিয়ে যেতে হবে। বের হয়ে দেখে উমা শত শত সেনা সৈনিক দাঁড়ায় আছে, আমাকে স্যালুট দিচ্ছে। আমি গেলাম, আমি কি রাষ্ট্রের আসলেই মালিক হয়ে গেলাম নাকি? ওই দিন খুব ভালো লাগছে, আমি যে বলছিলাম না রাষ্ট্রের মালিকাটা বুঝে নেবো, ওই দিন মনে হচ্ছে যে আসলে রাষ্ট্রের মালিক হয়ে গেছি নাকি। তো প্যারেড দিতে দিতে আমাকে নিয়ে গেছে, সেখান থেকে নিয়ে প্রায় অনেকগুলো গাড়ি নিয়ে সাইরেন দিতে দিতে আমাকে সেনা সদর দপ্তরে নিয়ে গেল। নিয়ে যাই বলতেছে তারেক ভাই অনেক জায়গায় পুলিশরা অ্যাম্বুশ হয়ে আছে, এদেরকে উদ্ধার করতে হবে। আমরা জানি আপনি এই আন্দোলনের কোন কোন জায়গায় টিম দিয়ে, কোন টিম দিয়ে কি কি করতেছেন, আপনারা অ্যাম্বুলেন্স ভাড়া করে কোথায় কোথায় গেছেন, কোথায় কোথায় টিম কাজ করছেন। আপনার এক হাত মিরপুরে ছিল, আর এক হাত হলো মোহাম্মদপুরে ছিল, আর এক হাত হলো বসুন্ধরায় ছিল, আর এক হাত যাত্রাবাড়ি ছিল। এটা আমরা জানি, ঠিক আছে? আপনারা আপনাদের হেল্প করেন। তখন ওইখান থেকে আমাকে গাড়ি থেকে বের করলো, গাড়ি থেকে নিয়ে বের করলো, ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় যায় যেখানে যেখানে পুলিশরা অবরুদ্ধ অবস্থায় ছিল। আমি গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই পুলিশদেরকে আবার উদ্ধার করি, যে এই পুলিশ হাসিনার পুলিশ এক সময় ছিল, এখন আমরা বিজয়ী হয়েছি, এটা এখন আমাদের পুলিশ। এই যে রাষ্ট্রের একটা বোঝাপড়া, সবার সাথে একটা মানে একসাথে অ্যাডজাস্ট করার একটা চিন্তা ভাবনা, এইটা কখনো খারাপ কিছু না, ঠিক আছে? কখনো খারাপ কিছু না। এই মব দূর হোক, মানুষকে ভারতের দালাল খেতাব দেওয়া বন্ধ হোক। সালাউদ্দিন ভাইকে আজকে যে দালাল বানানো হয়েছে, আপনারা খুবই আশ্চর্য হবেন না যে আপনার হলো 2 দিন পরে আমাকেও দালাল বলবে। এইভাবে দালাল এভাবে হয় না, এভাবে হয় না। যারা এগুলো বলতেছে তারা নিজেরাও বিভিন্ন ইসরায়েলি কোম্পানিতে চাকরি করে না। তাহলে সে করলে হারাম, মানে তুমি করলে হলো কুরুকুরু আর আমি করলে হলো মাকরু, এটা তো হইতে পারে না। স্বাভাবিকভাবে একটা মানুষের সামগ্রিক কার্যক্রম দেখতে হয়। একটা বড় বড় দল হিসেবে তাদের যেভাবে চরিত্র হনন করা হচ্ছে, এইখান থেকে আপনারা ফিরে আসেন, এই খেলা বন্ধ করেন। বাংলাদেশকে অবশ্যই একটি গণতান্ত্রিক অবস্থায় ফিরতে হবে। একটা স্বাস্থ্য সম্পন্ন সুন্দর সুগঠিত সংসদ আমাদের প্রয়োজন, যে সংসদে 300 জন জনগণের প্রতিনিধি থাকবে, যারা হলো এখানে লিড দিবে। এবং এটা মনে রাখেন যে একজন ব্যক্তি বিক্রি হওয়া যত সহজ, 10 জন একসঙ্গে বিক্রি হওয়া কঠিন। সেখানে 2 জন হলো বিরোধিতা করবে, সেখানে 300 জন সংসদ সদস্য একসঙ্গে বিক্রি হওয়া আরো অনেক টাফ। সংসদ কখনো বিক্রি হয় না, একটা বড় দল পুরোটা কখনো বিক্রি হয় না, একটা পুরো দল কখনো অন্য দালাল হয়ে যায় না। 2-1 জন ব্যক্তি ভুল করতে পারে, তার জন্য পুরো দলকে যেভাবে মর্যাদাগতভাবে ধ্বংস করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে, এইটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। আজকে এই যে করিডোর দেওয়ার বিষয়ে ডক্টর ইউনূস যে একভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এই যে অভিমান করছে, মন খারাপ করছে, বিদেশিদেরকে করিডোর দিতে পারে নাই। হাই রে, মন খারাপ, ওস্তাদের মন খারাপ, ঠিক আছে? এটা যদি সংসদ থাকতো, সংসদে উত্থাপন না করতে পারতো। আজকে লুকাচুরি খেলে, পররাষ্ট্র উপদেষ্টা প্রথমে ফাঁস করে দিল, শফিক জায়ে বলল যে না এই ধরনের কোনো আলোচনা হয়নি, আবার খলিল বলে না এই ধরনের আলোচনা হয়নি, খেলা খাইলে আলোচনা হয়নি। আবার ডক্টর ইউনূস আকারে ইঙ্গিতে তার নিজের ভেরিফাইড পেজে পোস্ট করছে যে করিডোর একটা দেওয়া হবে, ইহা যুদ্ধ করিডোর না, ইহা ত্রাণ করিডোর। তাহলে কি হইলো? আমাদের ভুজুম ভাজুম বুঝান। ডক্টর ইউনূসের পদত্যাগের যে বিষয়টি, এটা পুরোই একটা ভুয়া। এই লোকেরা বোম মাইলেও জীবনেও হে পদত্যাগ করবেন, এটা মাথায় লিখে রাখেন। এই বয়সে এসেও যে এরকম ভাবে কর লুটপাট করা, এই যে নিজের নামে কোম্পানির লাইসেন্স নেওয়া, এই যে এগুলো করা, এই বয়সে এসেও যে এই আকাঙ্ক্ষাগুলো, এর দ্বারা এইখান থেকে বাংলাদেশের মানুষ যদি চিনতে না পারে, তাহলে আমি তাকেও আহ্বান জানাই, আপনি এই লোভগুলো ত্যাগ করেন। অনেক বয়স হয়েছে, এগুলো কোনো কথা না স্যার, এগুলো কোনো কথা না। এইটা আপনার থেকে কেউ আশা করেনি।
সরকারি সুবিধা নিয়ে নিজের প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া, সুবিধা নেওয়া, কর মাফ করা, এটার নাম সভ্যতা এবং এদের নাম আধুনিকতা না। এটা বিদেশের যে সকল শিক্ষাগুলো আছে ওই শিক্ষার মধ্যে এই ধরনের শিক্ষা নাই। এটা কি শিক্ষা দিচ্ছেন আপনি? এটা একজন কিভাবে শিক্ষা দিলেন বলেন? আদম ব্যাপারীর লাইসেন্স নিছেন কেন বলেন? এগুলো উত্তর দিতে পারবেন? এগুলো থেকে আপনি ফিরে আসেন। আপনি যে বিদেশে গিয়ে মোটিভেশন দেন ওই বিদেশিরা এরকম না। আপনি যে কাজটা করছেন, আপনার আরো কত সম্পদের প্রয়োজন বলেন? 2018 সালে নিউজ হয়েছিল যে আপনার গ্রামীণ ফোন 50,000 কোটি টাকা ঋণ খেলাইয়ে কর খেলাপি হয়েছে। হ্যাঁ, কর খেলাপি হয়েছে। আপনার বিরুদ্ধে যে মামলা, এটা তো পুরোপুরি অমূলক না। এগুলো বাদ দিচ্ছেন কেন? কেন আপনি ক্ষমতায় আসার 3 দিনের মধ্যে মামলা খারিজ হয়ে গেল? আপনার কোনোই ভুল ছিল না, একদম ভুয়া মামলা, একদম ভুয়া মামলা। তাহলে যে সকল বিচারক এই ভুয়া মামলা জড়িত ছিল ওদের ফাঁসি দেন, ওদের ফাঁসি দেন। ফাঁসি দিতে পারবেন? দিতে পারবেন না তো। এই গণ অভ্যুত্থানের পরে অসংখ্য মানুষ জামিন পেয়েছে, মুক্তি পেয়েছে, যাদের মধ্যে দাগী অপরাধী ছিল, খুনিও ছিল। ওগুলোকে জামিন দিলেন কিসের জন্য? জামিন দিলেন কিসের জন্য? ভয়ে, আতঙ্কে। তার মানে আপনিও ভয় এবং আতঙ্কের কাছে মাথা নিচু করেন। আপনার মাথাটা নিচু হয়, তাই খুনিরাও জামিন পেয়েছে, জঙ্গিরাও জামিন পেয়েছে। আবার সত্যিকার অর্থে যারা অপরাধী না তারা এখনো জেলখানায় রয়েছে। ফারাবি জেলে কেন? ফারাবির মামলা ভুয়া প্রমাণিত হয়েছে না? আদালত থেকে একটা মামলা খারিজ করা হয়েছে না, ভুয়া মামলা। সে ওই সময় সিলেটে নামাজ পড়ছিল, এটা প্রমাণিত হয়েছে না? এখনো জেলে কেন? জেলে কেন? ফারাবিকে ছাড়ে দিলে আমেরিকা মাইন করবে, এই জন্য ফারাবি জেলে, তাই না? আপনারা যা যা করছেন না, এই সব কিছু রেকর্ড হচ্ছে। এই যে আজকে বলে দিলাম, কাল থেকে সবাই মুখে কথা বলবে। আর দালাল খেলা, উমুক ভারতের দালাল, এই ভারতের দালাল, এগুলো বন্ধ করেন। এগুলো বললে আমরা করতেছি না, একটু প্রতিপক্ষ হলেই অমুক দালাল, এই সব খেলেন না ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।